বেয়াদবের মতো ঢুইকা এক এক জায়গায় কথা কইতে চায়। আপনি কি সালাউদ্দিনরে কখনো ফোন করে কইছেন, কিরে রাঙ্গামুলা ভারতীয় মাল, তুই বেয়াদবি করতেছিস কেন? একবারও বলছেন? আপনি একবারও বলছেন? এই সালাউদ্দিনের মতো বেয়াদব, সালাউদ্দিনের মতো হারামখোর, সালাউদ্দিনের মতো শুয়োর ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসম্মান করে যখন কথা বলে, আপনি কি তারে ধমক দিয়ে থামাইছেন একবারও? একবারও থামান না। কিন্তু ইউনূসের কাছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এনাফ টুলস আছে তাকে সাইজ করার। আমি জানি না ডক্টর মোহাম্মদ ইউনূস অতটা মিন হবে কিনা, কিন্তু তাকে সাইজ করার জন্য, চুপ্পুকে সাইজ করার জন্য ইউনূস সাহেবের হাতে অনেক টুলস আছে। আপনারা দেখেন না ইউনূস সাহেব এগুলো নিয়ে মাথা ঘামাইতেছে না? কেন ঘামাইতেছেন? আপনারা এটা টের পান না? এত বড় একটা ওয়াকার ষড়যন্ত্র করলো, ইউনূস সাহেব জাপানে গেছে না? জাপানে যে সে তার কাজ করতেছে না? অনেকে আবার এটা নিয়েও খোটা মারতেছে, দেশের এই অবস্থার মধ্যে সে জাপান গেছে কেন জানেন? সে কেয়ার করতেছে না। ডক্টর ইউনূসকে সরানোর যে ষড়যন্ত্র বিএনপি, আওয়ামী লীগ এবং ভারত করছে, এটা ফেল করছে। যদি ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করে তাহলে দেশের পরিস্থিতি কি হতে পারে, এবং সচিবালয় সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে আন্দোলনগুলো হচ্ছে, এই আন্দোলনগুলোর পিছনে কারা ইন্ধন দিচ্ছে, বিষয়ে কথা বলেছেন জ্যাকব লেটন। তিনি ইশারা করেছেন সেনাবাহিনী বা সেনাপ্রধান এবং বিএনপি সচিবালয়ের সচিবদের, আমলাদের রাজপথে নামিয়েছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে প্রশাসনিক ক্রু করার জন্য। বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা, তার আলোচনা আসলে বুঝতে পারবেন ডক্টর ইউনূস পদত্যাগ করলে দেশের পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে। চলুন তার সম্পূর্ণ আলোচনা শুনবো, এরপর বিশ্লেষণ করবো। শুভেচ্ছা এবং দেশপ্রেমের ভালোবাসা। হোপফুলি আপনারাও সবাই ভালো আছেন। দর্শকবৃন্দ, আজকের আমি কয়েকটা বিষয় নিয়ে আমি কথা বলবো। কথাগুলো আপনাদের কাছে মনে হবে আপনাদের ভিতরে অনেকেই একটা অনিশ্চয়তার ভিতরে আছেন, দোদুল্যমান অবস্থায় আছেন একটা কারণে। সে কারণটা হলো জেনারেল ওয়াকার। জেনারেল ওয়াকার এবং বিএনপির কিছু স্বার্থান্বেষী মহল যারা ভারতের বেতনভুক্ত, এবং আওয়ামী লীগের লোকজনরা তো আছেই, ভারতীয় দোসর যারা তারা তো আছেই। এরা সবাই একত্র হয়ে গত আগস্ট ৮ তারিখ ২০২৪ থেকে আজ অবধি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে পতনের জন্য, সরকারকে ডিসক্রেডিট দেওয়ার জন্য, সরকারের বিভিন্ন খোড়া অজুহাত তৈরি করে সরকার পতনের লক্ষ্যে এহেন কোনো কাজ নাই তারা যা করে নাই। লাস্ট যেটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এটাকে আমি সেনা বিদ্রোহ বলবো না। আপনাদের মনে আছে জেনারেল নাসিম খালেদা জিয়ার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। উনি বিদ্রোহ করেছিল এই জন্য যে উনি সেনা শাসন জারি করবে। উনি যখন এগুলো নিয়ে উলট পালট করে ভাষণ দিচ্ছিলেন, পিছনে তাকিয়ে দেখেছে ওনার পাশে কেউ নাই। এখন আমরা কি তার একটা পুনরাবৃত্তি আবার দেখব, নাকি অলরেডি দেখেছি? ইতিমধ্যে ওটাকে কি বলে, ওয়াকারের পাঁচাটা দু একজন লোকজন ইতিমধ্যে ওয়াকারের বিজয় তারা দেখেছে, যে ওয়াকারকে রিমুভ করা যায় নাই। মানে তারা এটাকে দেখেছে, এটা নিয়ে তারা জগা খিচুড়ি উৎসব করছে, ফেসবুকে উৎসব করছে, ইউটিউবে উৎসব করছে, কানাডায় বসে উৎসব করছে, আমেরিকার ফ্লোরিডায় বসে উৎসব করছে। ওয়াকারকে রিমুভ করা যায় না, অর্থাৎ এখনো সে ওখানে ঝুলে আছে। তো একরকম এটা কথাটা বলতে চাচ্ছে ওয়াকারের বিজয়। এখন একটা কথা আমি বলি, ওয়াকারের বিজয়টা আসলে কি মিন করে? ধরেন ওয়াকার বিজয় হয়েছে, বিজয়টাকে আসলে কি মিন করে? ওয়াকারের বিজয়ের এই মিন করে যে আজ হোক কাল হোক ডক্টর ইউনূসকে রিমুভ করা হবে। ঠিক যেই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রিমুভ করা হবে, বাংলাদেশের নিয়ন্ত্রণে আসবে ভারতের নিযুক্ত কেউ। এখন ভারতের নিযুক্ত কেউ, ধরে নেন বিএনপি, ধরে নেন অন্য কেউ বিএনপি নিযুক্ত। আমি বিএনপির হলে তারেক রহমান অথবা বেগম খালেদা জিয়া। আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি, বিএনপি যদি দেশের নিয়ন্ত্রণে আসে, দেশের অর্থনৈতিক অবকাঠামো ভেঙে তছনছ হবে। ভারতীয়রা হাসিনার আমলে যতগুলো করিডোর নিয়েছে,
ওই করিডোর তারা আবার ব্যবহার করা শুরু করবে। বাংলাদেশের জনপদ ব্যবহৃত হবে, ভারতের মিলিটারি ইকুইপমেন্ট গুলো এদিক থেকে ওদিকে যাবে। বাংলাদেশের ইতিহাসে কোনোদিনই এই 12 লক্ষ রোহিঙ্গাদের বার্মায়ও ফেরত দিতে দেয়া যাবে না। এবং বাংলাদেশের মসজিদগুলো একের পর এক দেখবেন ধ্বংস হয়ে নিচে পড়ছে, ঠিক ভারতে এখন যেভাবে পড়ছে। কারণ বাংলাদেশের বায়তুল মোকাররমের নিচেও তারা রাম মন্দির খুঁজে বের করবে। এবং আপনারা বলবেন কেন বিএনপি আছে না? না, বিএনপি কোনো কাজে আসবে না। একটা কথা আপনাকে আমি বলি, বিএনপি কেন কাজে আসবে না? একটা রাজনৈতিক দল যেখানে জনসমর্থনকে পুঁজি করতে ব্যর্থ হয়, একটা রাজনৈতিক দল এত জনপ্রিয়তা থাকার পরেও হাসিনার কিছুই করতে পারে নাই, হাসিনা কিছুই করতে পারে নাই। আপনি কি জানেন বিএনপি কে আমার বা আপনার চেয়ে দর্শকবৃন্দ হাসিনা বেশি চিনতেন? কেন চিনতেন জানেন? হাসিনা শিমুল বিশ্বাসকে ডাক দিয়ে কই, খালেদা জিয়া কখন টয়লেটে গেছে আমারে জানাবি, মিনিট সেকেন্ড। শিমুল বিশ্বাস দৌড়িয়ে গিয়া এই ইনফরমেশনটা ওইখানে দিত। খায়রুল কবির খোকনের স্ত্রীকে ফোন করে বলতো, হয় বেবি বেগম জিয়া লিপস্টিক লাগাইছে, এটার কালার কি, আমারে তাড়াতাড়ি জানা। খায়রুল কবির খোকনের বউ দৌড়িয়ে যায় বলে দিত। গোরখতক আব্বাস তার বউ আফরোজাকে বলতো, হ্যাঁ বেগম জিয়া আজকে কোন রঙের শাড়ি পরছে, সে এখন কার লগে কথা বলবে। আফরোজা আব্বাস দৌড়ে যায় গণভবনে, হাসিনার কোলে বৈশা ভজন গাইতো এবং বইলে দিত খালেদা জিয়া কোন শাড়ি পরছে। গোরখতক আব্বাসরে ডাকতো। বিএনপি যেই মুহূর্তে বলতো ঈদের পরে আন্দোলন হবে, বেগম জিয়া বলছে ঈদের পরে আন্দোলন হবে, দৌড়ে যায় বিএনপির কাছে সাদেক হোসেন কোকা, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টু গণভবনে মিটিং এ বসতো। এখন গণভবনে যখন মিটিং এ বসতো, এই মিটিংটা কেমন হতো? লর্ড ক্লাইভের সাথে মীর জাফররা যখন মিটিং এ বসতো, বাংলার সাথে কিভাবে বেইমানি করা যায়, সিরাজউদ্দৌলার সাথে কিভাবে বেইমানি করা যায়, বাংলা বিহার উড়িষ্যার সাথে কিভাবে বেইমানি করা যায়, হাসিনা কাছে বসে দেখেছে বিএনপির বেইমানি। হাসিনা শেখ নিজে দেখেছে, সে বিএনপির মির্জা ফাকরে সে কিনছে, সাদেক হোসেন খোকাকে সে কিনছে, আমির খসরু মাহমুদকে সে কিনছে, রজনের সাথে সে কিনছে, জিএম কাদেরকে সে কিনছে, মেজর খালেদ এরশাদের সেক্রেটারি ছিল তাকে সে কিনছে। তো বিএনপি কে আব্দুল আউয়াল মিন্টুকে সে কিনছে। তো বিএনপি কে হাসিনার চাইতে ভালো তো আর অন্য কেউ চিনে না। হাসিনা চিনে যে বিএনপির কারা কি। হাসিনা জানতো বিএনপি আন্দোলন করতে পারবে না, কারণ শিমুল বিশ্বাস দৌড়ে আইসা বলতো যে এই হয়েছে, এসে বলতো খালেদা জিয়া যেখানে থাকতো তার প্রত্যেকটা ইনফরমেশন বিএনপির লোকজনরা হাসিনাকে এসে বলে দিত। এখন আজকে তাদের সাথে এইসব গুন্ডাদের সাথে, ও আরেকটা কথা আরো একজন দিত, রুমিন ফারহানা, সে দিত, দৌড়ে যাক আরে বলতো এই হয়েছে বা খালেদা জিয়া এটা বলতে পারে। তারেক জিয়ার সাথে কথা বলার চেষ্টা করছে, তারেক জিয়ার সাথে কি কথা হয়েছে সে বললে দিত, সামাও বায়দে সে বললে দিত। হাসিনা পারেও, হাসিনা পারে না এমন কিছু নাই, প্রত্যেকটা তথ্য জেনে নিত। এবং রয়্যাল লোকজনরা, রাজেশ অগ্নিহোত্রী, তারপরে ভারতের হাইকমিশনার যারা ছিল, আমি বিক্রম মিশ্রির কথা বলছি না, তার আগে হর্ষবর্ধন শ্রীংলা, তারপরে প্রণয় ভার্মা,
এর মধ্যে আরেকজন কে ছিল, এরা সবাই জানতো যে বেগম জিয়ার ইনফরমেশন তাদের কাছে পাওয়া কত সহজ। সাইদ ইস্কান্দার যখন বিএনপি যখন ক্ষমতায়, সাইদ ইস্কান্দার নিজে আওয়ামী লীগের কাছে, রয়ের কাছে এসব ইনফরমেশন পাস করে দিছে। তো হাসিনা শেখ এগুলো জানার পরে বলছে এসব বেঈমানরা কি করে বিএনপি কে রক্ষা করবে। এবং হাসিনা যখন এসব ব্যাপারে সে শিওর হলো, তখন হাসিনা বিএনপি কে বুইড়া আঙ্গুল দেখায় কি বলছে জানেন? শুনেন হাসিনা কি বলছে বিএনপিদের সম্পর্কে পার্লামেন্টে। তাও আমার কথা হচ্ছে এরা জানোয়ারেরও একটা ধর্ম আছে, ওদের সে ধর্মও নাই, ওদের সে ধর্মও নাই মাননীয় স্পিকার। ওদের মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নাই। ওরা চুরি, লণ্ঠন, দুর্নীতি, দুর্বৃত্তায়ন ছাড়া কিছুই জানে না। ওদের নেতা থেকে শুরু করে সবই তো, এবং সৃষ্টি যে করেছে। শুনেছেন? ওদের ভিতরে কোনো মানবিকতা কাজ করে না, ওদের ভিতরে কোনো ঈমান কাজ করে না, ওদের ভিতরে কোনো দেশপ্রেম কাজ করে না। ওদের ভিতরে শুধু কাজ করে নেমোখারামি, বেঈমানি, দেশদ্রোহিতা, মুনাফিকি, ফাসিকি, এগুলো ওদের মধ্যে কাজ করে। হাসিনা বলছে, কেন বলছে জানেন? হাসিনার চেয়ে ভালো আর কে জানে? এই হাসিনা আমানুল্লাহ আমানকে বসায় বসাইয়া কলা খাওয়াইছে, বলছে তোমার ব্যক্তিগত খোঁজ খবর নেব। এবং আমানুল্লাহ আমান এই দায়িত্ব পালন করেছে। কেমনে পালন করেছে জানেন? পুরা আন্দোলনের মুখে পুলিশদের কানে কানে বলে, প্রধানমন্ত্রীকে বলেন আমি আমার দায়িত্ব পালন করছি। মির্জা ফাক সে বলছে আন্দোলনে লক্ষ লক্ষ লোক তার সামনে, যেখানে লক্ষ লক্ষ লোকের শক্তি তাকে বলিয়ান করবে, বলিয়ান না হয়ে সে মাইক্রোফোনে বলে এবার কি বলবো। মির্জা ফাক তার জবাবে হাসিনা বলছে তোমরা মুনাফিকের গোষ্ঠী, তোমরা ফাসিকের গোষ্ঠী, তোমরা বেঈমান, তোমাদের ভিতরে কোনো ইমানদারিত্ব নাই, আনুগত্য নাই, তোমাদের ভিতরে কোনো দেশপ্রেম নাই, তোমরা হচ্ছে বেঈমানের দল। এবং এই বেঈমানের দলগুলোকে নিয়ে বেগম জিয়া জানার পরেও বেগম জিয়া তাদেরকে নিয়ে রাজনীতি করে এবং বেগম জিয়া অনেক কষ্টে এই কথাটা বলছিল। অনেক বড় বড় নেতা বানিয়েছিলাম, অনেক বড় বড় পদ দিয়েছিলাম, মন্ত্রী বানিয়েছিলাম, যারা কিছুই ছিল না, যাদের এই বিএনপি দিয়ে, শহীদ জিয়া রহমান দিয়ে, আমার দিয়েই অনেক বড় হয়েছে, অনেক কিছু মালিক হয়েছেন, তিনারা সব বেঈমানি দালালি। শুনেছেন? উনি টের পেয়েছে, উনি টের পেয়ে গেছে যে বিএনপির এরা মুনাফিক, এদের কোনো আনুগত্য নাই, এদের কোনো অস্তিত্ব নাই, এদের কোনো ধর্ম নাই, এদের কোনো উদারতা নাই, এদের কোনো ঈমান নাই, এরা বেঈমান। এরা বলেছে। আপনি নিজে চিন্তা করে দেখেন তো, মির্জা ফাকের মতো লোক কি বলে একটু শুনেন। বেগম জিয়া কি বলে এবং মির্জা ফাক কি বলে। আগে বেগম জিয়া কি বলে এটা শুনেন। জিয়াউর রহমান বেঁচে থাকলে অনেকেই বলে বাংলাদেশের চেহারা আজকে অন্যরকম হতো। সেজন্যই তো আজকে বাংলাদেশকে যারা চায় না কখনো বাংলাদেশ উন্নতি করুক, বাংলাদেশ এগিয়ে যাক, তারা আজকে ষড়যন্ত্র, তারা তখন ষড়যন্ত্র করে জিয়া রহমানকে এই দুনিয়া থেকে সরিয়ে দিই। বেগম জিয়া যখন এই কথাটা বলে তার পিছনে কে বসা ছিল? মির্জা ফাক। আবার আমি ভিডিওটা চালাবো, একটু দেখেন। জিয়াউর রহমান বেঁচে থাকলে অনেকেই বলে বাংলাদেশের চেহারা আজকে অন্যরকম হতো। সেজন্যই তো আজকে বাংলাদেশকে যারা চায় না কখনো বাংলাদেশ উন্নতি করুক, বাংলাদেশ এগিয়ে যাক, তারা আজকে ষড়যন্ত্র, তারা তখন ষড়যন্ত্র করে জিয়া রহমানকে এই দুনিয়া থেকে সরিয়ে দিই। দেখেছেন বেগম জিয়ার পিছনে মির্জা ফাক বসে বসে চশমা মুছে। এই বেগম জিয়া এটা বলেছে, ঠিক আছে, বেগম জিয়া এটা বলেছে। এখন দেখেন তার দলের মহাসচিব মির্জা ফাক সে নিজে কি বলে। যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মৃত্যু যদি 1981 সালের মে মাসে না হয়ে যদি 2015 সালে হতো, তাহলে এই বাংলাদেশের ভাগ্যে কি ঘটতো আমি জানি না। তবে সম্ভবত সেটা লাইবেরিয়া অথবা আফগানিস্তানের মতো একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো। সুন্দর না? মহা সুন্দর।
বিএনপির মহাসচিব, এবং এদেরকে দিয়ে তারেক রহমান দল চালাবে। তারেক রহমান বলছে দিল্লি নয়, পিন্ডি নয়। আমি কথাটাকে হুবহু বলতে চাই, আমি মিস করতে চাই না। তারেক রহমান বলছে, তারেক রহমান বলতেও তো একটা কথা, তো একটু ঠিক মতো বলি। দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। আমার কি প্রশংসা করা উচিত না? ওকে, আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি। 54 বছর আগে পাকিস্তান বাংলাদেশে ইন্টারভিন করতে চাইছে, ঠিক আছে? গত 54 বছরে পিন্ডি, রাওয়ালপিন্ডি এখন পাকিস্তানের রাজধানীও না, এখনো সে ওই ভারতের যে ন্যারেটিভ পিন্ডি, ওই ভারতের ন্যারেটিভ ধরে বাচাধন তারেক রহমান লন্ডনে বসে আছে। তারেক রহমান সাহেব, আপনার কি মনে নাই রাওয়ালপিন্ডি এখন আর রাওয়ালপিন্ডি না? পাকিস্তানের রাজধানী এখন ইসলামাবাদ। এখন আপনি পিন্ডি ধরে আছেন। পিন্ডি তো ইন্ডিয়ান ন্যারেটিভ, আপনি এখনো পিন্ডি ধরে বসে আছেন। এবং আপনার তথাকথিত পিন্ডি গত 54 বছরে বাংলাদেশের স্বরাষ্ট্র, পররাষ্ট্র, বাণিজ্য কোন নীতিতে তারা ইন্টারভিন করে নাই। তারা তাদের কোন পলিসি বাংলাদেশের উপরে ইম্পোজ করে নাই। এখন আপনি পিন্ডির নাম নেন কেন? পিন্ডি তো গত 54 বছরে বাংলাদেশে কোনো কিছু করে নাই। গত 54 বছরে পিন্ডি করেছে এমন একটা উদাহরণ আপনাকে যদি কেউ দেয়, আপনি তো দিতে পারবেন না। তারেক রহমান, আপনি কেন লোকজনের সাথে ইন্টারভিউতে যান না আপনি জানেন? আপনার লেখাপড়া নাই। অনেকে বলে আপনি ম্যাচিউরড হয়েছেন, অনেকে বলে আপনি নাকি লন্ডনে বসে লেখাপড়া করেছেন। কি লেখাপড়া করেছেন? গত 54 বছরে পিন্ডি অর্থাৎ পাকিস্তান, পিন্ডি তো এখন নাই। পিন্ডি এখন তো পাকিস্তানের রাজধানীও না। পিন্ডিতে কোনো আইন প্রণয়ন হয় না, আইন প্রণয়ন হয় রাজধানীতে। তো আপনি এটা নিয়ে কি বলছেন? পিন্ডি নয়, দিল্লি নয়, আপনি পিন্ডিটাই আগে বললেন। যে পিন্ডি, যে পাকিস্তান গত 54 বছরে বাংলাদেশের কোন জায়গায় ইন্টারফেয়ার করে নাই, সে পিন্ডি নাকি পিন্ডির কোন লোক আপনাকে এসে বলছে এইটা সেইটা আছে নাকি কোথাও? নাই তো। আপনি পিন্ডির নাম নিলেন কেন? ইন্ডিয়ান ন্যারেটিভ তৈরি করতে হবে, ইন্ডিয়ার দেয়া লাইনটা আপনাকে পড়তে হবে, দিল্লি নয়, পিন্ডি নয়। কে দিছে? মাহদি আমিন। আপনি কি ওই ইদানিং সালাউদ্দিন আর মাহদি আমিনের দেওয়া তত্ত্বের উপরে লাফাইতেছেন, নাকি স্পিচ রাইটার ওই বলদ এখনো আছে? দিল্লি নয়, পিন্ডি নয়। তারেক রহমান সাহেব, আপনাকে একটা কথা বলি, এই পৃথিবীতে টকার না, টকারদের লোকজন মনে রাখবে না। কাকে মনে রাখবে জানেন? ডুয়ার। আপনার সমস্যা কোথায় আপনি কি জানেন? আপনার দলের সবচেয়ে বড় সম্পদ বাংলাদেশের মানুষের ভালোবাসা এবং জনসমর্থন, তাও আপনার প্রতি না, আপনার মা এবং আপনার বাবার প্রতি, স্পেশালি আপনার বাবার প্রতি। এই জনগণ আপনার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে তৈরি। আপনি ওই জনপ্রিয়তাটাকে গত 16 বছর কাজে লাগান নাই, গত 9-10 মাসে কাজে লাগান নাই। আপনি এখন কাজে লাগাতে গিয়েছেন ভারতের ন্যারেটিভ এবং ভারতের থিওরি বাংলাদেশে। ওই থিওরিটা কি? আপনি চাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন দিয়ে চলে যায়। আপনার মতো কপটদকহীন একটা কাপুরুষ গত 16 বছরে এই বক্তব্য দিতে পারেন নাই। বাংলাদেশে আপনার মাকে নিয়ন্ত্রণ করছে যারা আওয়ামী লীগের হয়ে, আপনার মাকে যারা অসুস্থ বানিয়েছে আওয়ামী লীগের হয়ে, ভারতের হয়ে, আজকে ওই লোকগুলোর কাছে বশ্যতা স্বীকার করে তাদের নেতৃত্ব মেনে নিয়ে এখন তাদের দেওয়া ন্যারেটিভ আপনি ওখানে বসে দিচ্ছেন। পিন্ডি নয়, দিল্লি নয়। আপনি বাংলাদেশের জন্য আদৌ কি করেছেন? আপনি করেছেনটা কি? আপনি আপনার বাবার সুসন্তান হিসাবে কি করেছেন?
বিএনপি তো আপনার নিয়ন্ত্রণে নাই, বিএনপি কেউ আপনার কথা শুনে না। আপনি বাংলাদেশে যেতে ভয় পাচ্ছেন। আপনার মামার নিয়োজিত মইন আপনাকে যেই উষ্টা দিছে, ওই উষ্টার ব্যথা আপনি তো সারা জীবনে ভুলবেন না। আমিও ভুলতাম না যদি ওই উষ্টা আমি খাইতাম। আজকের আপনি ইন্ডিয়ান ন্যারেটিভ শুরু করলেন, পিন্ডি নয়, দিল্লি নয়। কারণ পিন্ডি তো এখন বাংলাদেশে গত 54 বছরে কিছু করে নাই। পিন্ডি কি গত 54 বছরে ভারতের মতো করিডোর নিছে? রোড করিডোর নিছে, পানি করিডোর নিছে, আকাশ করিডোর নিছে, বাংলাদেশের বর্ডারে হামলা চালাইছে, পিন্ডির লোকজনরা বাংলাদেশের সীমান্তে এসে বাংলাদেশিদেরকে খুন করছে, বাংলাদেশের কমার্সে যেভাবে ইমব্যালেন্সড ওইটা করছে, কিছুই করে নাই, কিছুই করে নাই। বাংলাদেশের কলকারখানা বন্ধ করছে পিন্ডি, করে নাই। কিন্তু কি করছে জানেন? যে মুহূর্তে রোহিঙ্গা সমস্যার ভিতরে বাংলাদেশ মুষড়ে পড়ছে, ভারত বাংলাদেশের বিরোধিতা করলো জাতিসংঘে, কিন্তু পিন্ডি বলেছে আমরা বাংলাদেশের পক্ষে ভোট দেব। তারেক রহমান, ওইটা কি আপনারা মনে করায় দেব নাকি মনে আছে? রোহিঙ্গারা যখন বাংলাদেশে ঢুকলো, জাতিসংঘে যখন রোহিঙ্গা ফেরত দেওয়ার ব্যাপারে আলাপ আলোচনা শুরু হলো, ভারত জানায় দিল যে রোহিঙ্গা সমস্যা নিরসনে ভারত বাংলাদেশের পক্ষে ভোট দেবে না। কিন্তু আপনার ওই পিন্ডি বাংলাদেশের পক্ষে ভোট দিছে। তারেক রহমান সাহেব, এটা কি আপনি মনে আছে নাকি এগুলো নিয়ে পড়ালেখা করেন নাই? কেন করেন নাই? নাকি ওইখানে বসে বসে খালি আপনি তেল মারে, সানি তেল মারে, সায়ান তেল মারে, হুমায়ুন তেল মারে, যারা হাতে তেল আর ঘেটত লইয়া যায় আপনি ওইটাই পইটা যান? তারেক রহমান সাহেব, আপনার স্টাডিতে কি আসছে? রোহিঙ্গা নিধন শুরু হয়েছে একটা উদ্দেশ্যে, রাখাইনকে রোহিঙ্গা মুক্ত করবে। কেন? রাখাইনে ভারতের বিমান ঘাঁটি বসবে, সেনানিবাস বসবে, এবং সেভেন সিস্টার্স এর সাথে যোগাযোগ ব্যবস্থা ডেভেলপ করবে। এই রোহিঙ্গাদেরকে ওখান থেকে নিধনের জন্য ভারত মায়ানমারের বাজেটের 1/3 ডোনেট করত, 4 বিলিয়ন 5 বিলিয়ন মায়ানমারকে দিত। আপনি স্টাডিতে আপনি পড়ছেন, এটা নিয়ে আপনি কথা বলছেন, এটা নিয়ে বিবৃতি দেওয়ার মতো আপনার যোগ্যতা আছে? কোনদিন বলেছেন বিষয়টা এই? আপনি তো বলেন নাই। তারেক রহমান সাহেব, আপনি নিজে যদি না জানেন, কান খুলে শুনে রাখেন, রাখাইনে রোহিঙ্গাদের কাটা শুরু হয়েছে ভারতের পয়সায়, যাতে রাখাইনটাকে রোহিঙ্গা মুক্ত করে ভারতের যোগাযোগ ব্যবস্থা, সেনানিবাস ওখানে তৈরি করা যায়। এবং যখন রোহিঙ্গা কাটা শুরু হয়েছে, ভারত হাসিনাকে নির্দেশ দিছে তুমি রোহিঙ্গাদেরকে ঢুকাও বাংলাদেশে। ঢুকাইলে তোমার দুইটা লাভ, জাতিসংঘ তোমার রোহিঙ্গা ভাতা দিবে। রোহিঙ্গা ভাতার 10 টাকা দিলে তুমি 9 টাকা খাইবা, তোমার পোলারে বোনরে বিলিয়নিয়ার বানাইবা, আর 1 টাকা দিয়ে রোহিঙ্গাদের খাওয়াইবা, আর 2 তুমি নোবেল পাইবা। ভারতের এইসব চাণক্য নীতি, এগুলো নিয়ে তারেক রহমান সাহেব, আপনি যেমন লেখাপড়া করেন না, হাসিনাও তো লেখাপড়া করে নাই, মোটেও করে নাই। হাসিনা মনে করছে সে নোবেল পাইব, হাসিনা নোবেল পাইতে গেছে, এবং হাসিনা রোহিঙ্গাদের ঢুকাইছে ভারতের ইশারায়। ভারত কি করছে? রাখাইনকে রোহিঙ্গা মুক্ত করছে, যার জন্য হাসিনা, আওয়ামী লীগ এবং ভারত এক পেজে ছিল। আপনি কি জানেন তারেক রহমান সাহেব, গত 9 বছর আপনার দলের মাকু নেতা সালাউদ্দিনকে এটার উপরে তারা ব্রিফ করেছে, যে সালাউদ্দিন 5-7 কোটি টাকা, 2 কোটি টাকা, 1 কোটি টাকা ঘুষ নেওয়ার জন্য
পাছার কাপড় খুলে দিয়ে দৌড়ায় সেই সালাউদ্দিন 9 বছর এর মধ্যে ওই যে রাখাইনে তারা যে প্রজেক্ট করছে ওখানে কাজটাজের কন্ট্রাক্টরের ব্যাপারেও তার মাধ্যমে বেশ কিছু কাজকর্ম তারা ওইখানে আদায় করছে, পয়সাপাতি তারা দিছে। জামাই আদরে তাকে শিলংয়ে রাখছে, মেঘালয় শিলংয়ে। তো ভারতীয় মালকে তারা বাংলাদেশে পাঠাইছে, তারে আপনি নেতৃত্ব দিচ্ছেন। আমি একটা জিনিস বুঝি না, ডক্টর মুজিব নামে বিএনপির আপনার এই দলের এক সিনিয়র এক সমর্থক আমাকে বলেছে বিএনপির গয়েশ্বর রায়কে যুবলীগে পজিশন দিয়েছে ভারতীয় হাইকমিশনারের কথায়। আপনার মা ভারতীয় হাইকমিশনারের চাপে টিকতে না পাইরা গয়েশ্বর রায়কে যুবলীগের পজিশন দিছিল, অন্য যোগ্য কোনো লোকজনকে না দিয়া। ঠিক একইভাবে আপনার মা এবং আপনি মির্জা ফাক ভারতের চয়েস এটা জানার পরেও তাকে আপনারা ব্যর্থ একটা লোককে আপনারা এখনো মহাসচিব রেখেছেন। আজকের পত্রপত্রিকায় মির্জা ফাক বলছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সদিচ্ছা নিয়ে গুরুতর প্রশ্নের কথা বললেন মির্জা ফাক। তারেক রহমান সাহেব, আপনারা এখন ওই ভারতের প্রজেক্ট রাখাইন প্রজেক্ট, ওখানে অন্য কোন প্রজেক্ট নাম আছে, আমি রাখাইন প্রজেক্ট বলবো, ওটা ভারতের রাখাইন প্রজেক্ট। যেই রাখাইনকে রোহিঙ্গা মুক্ত করা হয়েছে ভারতের প্রজেক্ট কাজে লাগানোর জন্য। তারেক রহমান সাহেব, এটা সম্পর্কে কি আপনি স্টাডি করেছেন? আপনি জেনেছেন? আপনি কারো কাছ থেকে জানতে চেয়েছেন? স্টাডি করেছেন? রিসার্চ করেছেন? কিছুই করেন না। আপনি স্টাডি করবেন কি কইরা? আপনার পাশে বসে থাকে সানি, আপনার পাশে যেই কজন বসে থাকে হুমায়ুন। হুমায়ুন হচ্ছে ভারতের 5 আটা গুখোর, ভারতের মূত্রখোর এবং গুখোর। এই হুমায়ুন হচ্ছে আপনার অত্যন্ত কাছের মানুষ। এই হুমায়ুনকে সরানোর ক্ষমতা নাকি আপনারও নাই। ঠিক যেমনি গোরখোদক আব্বাস, ফালু এবং ফালুর ভাই নুরু, এদেরকেও নাকি সরাবার ক্ষমতা আপনার নাই। আসলেও নাই। কারণ আপনার যদি থাকে, আপনার ভিতরে যদি দেশপ্রেম থাকে, নেতৃত্বের গুণাবলী থাকে, স্পৃহা থাকে আপনার বাবার মতো, তাহলে তো এ ধরনের লোকজনরা তো ওখানে থাকার কথা না। তা আপনি কি করছেন? আপনি বলছেন আপনি বাংলাদেশের সেবা করছেন, আপনি ওখানে বসে বলেন, আপনার দলের নেতা নেত্রীদের অর্ডার দেন যে আপনাদেরকে, আপনি যখন বলেন যে আপনাকে তো বিএনপির নেতা কর্মীদেরকে আপনি বলেন যে আপনাদেরকে তো চিনে বিএনপির অমুক, বিএনপির অমুক। একটা রাজনৈতিক নেতা এভাবে কথা বলে বিএনপির অমুক, বিএনপির শাহিন, বিএনপির করিম, বিএনপির মোহাম্মদ। আপনি বিএনপিটাকে ওই পর্যায়ে নিয়ে গেলেন। কিন্তু বিএনপি যে এখন চাঁদাবাজি করে, ধর্ষণ করে, খুন করে, 61, 62, 69, 100 লোক চাঁদাবাজি, খুন, জাহান্নাম বানায় দেয়, এটা তো তারেক রহমান সাহেব আমার কথা না, জনগণের কথা। নডি ফারহানা বলছে যে বিএনপির লোকজনদেরকে আর থামানো যায় না, ওরা আপনার নিয়ন্ত্রণে নাই। আপনি মির্জা ফাকরে নিয়ন্ত্রণ করেন না, মির্জা ফাক আপনারে নিয়ন্ত্রণ করে। সালাউদ্দিনকে আপনি নিয়ন্ত্রণ করেন না, সালাউদ্দিন আপনারে করে। ঠিক আছে, সালাউদ্দিন কাদের চৌধুরীর কথা মনে আছে? সাপের মাথা যদি লেজরে না নাড়ে, লেজ যদি মাথারে নাড়ে, সালাউদ্দিন কাদের চৌধুরীর কথা মনে আছে? তা আপনি যদি বিএনপির মাথা হন, লেজ তো আপনার নাড়ার কথা, কিন্তু বাস্তবে তো মনে হচ্ছে লেজ মাথা নাড়তেছে। আপনার অবস্থাটা কি? আপনি আছেন কোথায় তারেক রহমান সাহেব? আপনি গত 16 বছরে
আপনার দলের এত জনসমর্থন থাকার পরে আপনি আপনার দলের লোকজনদেরকে নিরাপত্তা দিতে পারেন নাই, আপনার সমর্থকদের ভোটাধিকার আপনি আদায় করতে পারেন নাই, গত 16 বছরে আপনি পারেন নাই। মির্জা ফাক ভোট চায় নাই, আওয়ামী লীগকে হটাইতে চায় নাই। যেই মুহূর্তে বেগম জিয়া আপনার মা বলছে আমরা ঈদের পরে আন্দোলন দেব, আপনার মাকে ফালতু বানানোর জন্য, আপনার মাকে বাহুত্রা বানানোর জন্য, আপনার মাকে হুবড়ি বানানোর জন্য গোরখত আব্বাস বেইমানি করেছে, মির্জা ফাক বেইমানি করেছে, সাদেক হোসেন খোকা বেইমানি করেছে। আবার আমেরিকায় এক গুণ পাঠাইছিলেন মুশফিক ফজল আনসারি, ছাত্রলীগের কর্মী, হারিস চৌধুরীর বাইকনা, দাবি করতো, সত্য মিথ্যা আমি জানি না। আপনি কি জানেন না মুশফিক ফজল আনসারি এইখানে বসে এই আওয়ামী লীগের লোকজনদের কাছে ভিডিও ফুটেজ বিক্রি করে পয়সা নিত, আপনার কাছ থেকে পয়সা আনতো, এখানে অমুক করবে, এখানে অমুক করবে। এখন ওয়াকারের সাথে আপনার সম্পর্কটা বোধহয় ডেভেলপ করে দিছে, তাই না? কারণ মুশফিক তো ওয়াকারের বুথ খায়া ওই মেক্সিকোতে অ্যাম্বাসেডর হইতে গেছে, এটা জানেন তো, রাইট? জানেন তো তারেক রহমান সাহেব, জানেন তো ওয়াকারের পাচাইটা ফেলাইছে। আবার ওয়াকারের পাচাইটা ডক্টর মোহাম্মদ ইউনূস কি করে এটা জানার জন্য ডিজিএফআই এর গুণ এবং ওয়াকারের মূত্রখোর মনির হায়দারেরও এখানে বসায় দিচ্ছে, জানেন তো। এখন আপনারা ইন্ডিয়ান ন্যারেটিভকে আপনাদের মুখে বানায় ফেলাইছেন। তো আপনার কাছ থেকে আমি অনেক সময় বলি যে আপনার বাবার 10% যদি আপনার মধ্যে থাকে দেন আপনার দেশপ্রেমিক হওয়ার কথা। আমার তো মনে হয় না আপনি দেশপ্রেমিক, আমার মনে হয় আপনি ক্ষমতা প্রেমিক। আপনার অযোগ্যতার জন্য, আমি এটাকে অযোগ্যতা বলবো না, বাংলাদেশের মতো লোকজনদেরকে একটা দলে একতাবদ্ধ রেখে একটা রাজনীতি করার জন্য যে দূরদৃষ্টি দরকার, আমার কেন যেন বিশ্বাস হতো আপনার এটা আছে, কিন্তু কার্যক্ষেত্রে আপনি এর কোনো প্রমাণ আজ অবধি দিতে পারেন না। তারেক রহমান, ইউ আর নট মাই এনিমি, আপনি আমার প্রতিদ্বন্দ্বীও না। আপনাকে একটা কথা আছে ভাই, এই কথাটাকে আপনি এভাবে নেন। আপনার বাপ জিয়া রহমান, আপনার মা খালেদা জিয়া, এই ক্ষেত্রে আপনার সাথে আমি কম্পিট করতে যাওয়ার কোনো কিছু নাই। কিন্তু ব্যক্তি আপনি যদি তারেক রহমান জাস্ট অন্য একজন সাধারণ মানুষের ছেলে তারেক রহমান হতেন, তাহলে ডিফারেন্স কিছু হতো। তো ওটা নিয়ে আর আমি কথা বলতে চাই না। কিন্তু একটা কথা, জিয়াউর রহমানের সন্তান হওয়া, বেগম জিয়ার সন্তান হওয়া তো কিছু দায়িত্বেরও ব্যাপার। আপনি কি ওই দায়িত্ব পালনে সক্ষম? আপনি কি দায়িত্ব পালন করছেন? আজকের একটা কথায় আমি অত্যন্ত বিরক্ত। আপনি পিন্ডির শব্দটা উচ্চারণ করলেন, যে পিন্ডি গত 54 বছরে বাংলাদেশের কোনো জায়গায় ইন্টারফেয়ার করে নাই, ইন্টারফেয়ারেন্স নাই। আপনার দেশ আগে থাকলে আপনি রোহিঙ্গা সমস্যা জানার পরে আপনারা এখনো করিডোর মায়ানমার করিডোর এটা নিয়ে চিল্লান, কিন্তু আপনি তো একবারও বলেন নাই ইন্ডিয়ান যে করিডোর গুলো হয়েছে, তৈরি করা হয়েছে 2017 সালের 8ই এপ্রিল হাসিনা যে চুক্তি করছে, আপনি এগুলো নিয়ে তো একবারও কথা বলছেন না। এর অর্থ কি আপনি ভারতের সাথে সব চুক্তিগুলো আপনি মেনে নিছেন? তারেক রহমান সাহেব, আপনি কি সবকিছু মেনে নিছেন নাকি? আপনি যদি মেনে না নেন তাহলে এগুলো নিয়ে তো কথা বলা উচিত ছিল, কিন্তু আপনি তো বলছেন না কোনো জায়গায়। এর অর্থ আপনি ধরেই নিয়েছেন ভারতের ইউরিন এবং ভারতের গোবর, কাউডাং আপনার জন্য পবিত্র, যার জন্য ইন্ডিয়ান ন্যারেটিভ আপনি বলছেন পিন্ডি বা দিল্লি না। কথাটা কি জানেন? আমি কলা খাই নাই ঠাকুরঘরে খেয়ে আপনি দিল্লির কথাটা টানছেন। আপনি তো আপনার লোকজনরা সব দিল্লির চাকর, আপনার অত্যন্ত কাছের লোক। তারেক রহমান সাহেব, আপনাকে বলি, আপনার এই কথাগুলো বলার কথা না। আপনার দলের একজন নেতা চিটাগংয়ের আসলাম চৌধুরীকে যখন গ্রেফতার করেছে, আসলাম চৌধুরীর মুক্তির ব্যাপারে আমি জেকব মিল্টন আন্দোলন করেছি। মেহেদি সাফাদিকে আমি ওয়াশিংটন ডিসি থেকে নিউ ইয়র্ক এনেছি। আপনার এক চাকর একটা ফালতু একটা লোক ছিল না,
নিউ ইয়র্কে যে নিজেকে আপনার মায়ের বলতো বিশেষ দূত, ওর নাম হয়েছে ফারুক সর্দার। ওর নাম হয়েছে ফারুক সর্দার। আপনাদের কাছে নাম দেয় জাহিদ এফ সর্দার সাদি। ওর নাম জাহিদ এফ সর্দার সাদি না, ওর নাম হয়েছে ফারুক সর্দার। এই ফারুক সর্দারের এই যখন এইসব মেহেদী সাফাদির সাবজেক্টে আমরা খোঁচাখুচি করি, ওই ইনভেস্টিগেট করতে গিয়ে তারেক রহমান সাহেব আমার কাছে এসছে, আসলাম চৌধুরী আপনারে বলদ বানাইছিল এই মেহেদী সাফাদিরে দিয়া, যে রয়ের মোসাদের কানেকশন আছে আমার, আপনাদের ক্ষমতাই না দিব ওই মেহেদী সাফাদি। আপনি তো ওই লোক তারেক রহমান সাহেব, আপনি কনভিন্স হয়ে গেছেন যে মেহেদী সাফাদি বোধহয় আপনাদের ক্ষমতায় নিয়ে আসবে, সব সাইজ করে ফেলাইব। কিন্তু আপনি গোড়ায় যায় আমি কি দেখছি জানেন? মেহেদী সাফাদি কিচ্ছু না ভাইরে। মেহেদী সাফাদির একটা ডানের পশম বায়ে নেওয়ার ক্ষমতা নাই, ও জাস্ট একটা ফালতু একটা লোক। মেহেদী সাফাদি যারে নিয়া ওই গণ অধিকার পরিষদের নুরুরে পচানো হয়েছে, মেহেদী সাফাদির নিয়ে আপনারে পচানো হয়েছে, মেহেদী সাফাদির নিয়ে বহু লোককে পচানো হয়েছে, কিন্তু মেহেদী সাফাদি হচ্ছে একটা পচা শামুক। কোনো এফেক্টিভনেস নাই, কোনো জায়গায় অ্যাক্সেস নাই, কোনো কিছু করতে পারে না। তো আসলাম চৌধুরীর আপনি খুব বিশ্বাস করছেন, এবং এরপরে আপনি বিশ্বাস করছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। ওইখানে কিন্তু অনেক কম্পিটিশন, এবং কম্পিটিশন গুলা কেন জানেন? এরা ভারতের পা চাটে, সালাউদ্দিন পা চাটে। সালাউদ্দিন দেখছে আসলাম চৌধুরী পা চাইটা ফেমাস হয়েছে, আমির খসরু মাহমুদ পা চাইটা ফেমাস হয়েছে, আমি সালাউদ্দিনও পা চাটার যা আছে, আমি পা চাটতে চাটতে ওদের পায়ের, ইন্ডিয়ার পায়ের নিচ সাদা বানায় ফেলাবো। ইসালমের পয়সায় মেঘালয় শিলংয়ে যাইয়া রাজকীয় বাংলায় থাইকা রয় ট্রেনিং নিছে, নিয়ে বাংলাদেশে আসছে। এখন আপনার সিজন লিডার যেগুলো, তাদেরকে কোনো জায়গায় আলোচনায় পাঠানো হয় না। সালাউদ্দিন বেয়াদবের মতো ঢুইকা এক এক জায়গায় কথা কইতে চায়। আপনি কি সালাউদ্দিনরে কখনো ফোন করে কইছেন, কিরে রাঙ্গামুলা ভারতীয় মাল, তুই বেয়াদবি করতেছিস কেন? একবারও বলছেন? আপনি একবারও বলছেন? এই সালাউদ্দিনের মতো বেয়াদব, সালাউদ্দিনের মতো হারামখোর, সালাউদ্দিনের মতো শুয়োর ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসম্মান করে যখন কথা বলে, আপনি কি তারে ধমক দিয়ে থামাইছেন? একবারও থামান নাই। কেন থামান নাই? কারণ ইন্ডিয়ান ন্যারেটিভ দিয়ে আপনি বাংলাদেশ গড়তে চান। তারেক রহমান সাহেব, এগুলোর দিকে একটু তাকান। আজকের আপনারা ওয়াকারকে সাপোর্ট দিচ্ছেন, আপনারা কি আসলে গভর্নিং এর ক্ষেত্রে আপনারা কি এতটাই কাঁচা? জয় কথায় কথায় বলতে আপনারা অশিক্ষিত। সজীব জয়ের কথা বলছি, তারেক রহমান সাহেব, তারা বলতো আপনারা অশিক্ষিত, আপনারা বেকুব, আপনারা রাজনীতি জানেন না, কথা কথা বলতো আপনারা একেবারে জাস্ট আপনারা যাচ্ছে তাই টোকায়। তো আপনার কথাবার্তা কাজটা যেহেতু আমার তাই মনে হয়, আপনারা এখন ওয়াকারকে সাপোর্ট করছেন ঠিক যেভাবে সাইদ ইস্কান্দার মঈনুদ্দিনের সাপোর্ট করছে, ঠিক ওইভাবে আপনি এখন ওয়াকারের সাপোর্ট করতেছেন। মানুষ ভুল থেকে শিখে। তারেক রহমান সাহেব, আপনি কি শিখতেছেন? আপনার সিদ্ধান্তে কোনো জায়গায় তো আমি দেখি না কিছু। এই ওয়াকার 5ই আগস্টের বিপ্লবের পরে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস 8 তারিখে ক্ষমতা নিলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার জন্য নাটক তৈরি করলেন। কি নাটক তৈরি করলেন? প্রথমে আনসার ভিডিপি বিদ্রোহ করলেন। আনসার ভিডিপি বিদ্রোহ কে করাইছে? তারেক রহমান সাহেব, ওয়াকারুজ্জামান। আনসার ভিডিপি বিদ্রোহ ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে অস্থিতিশীল করার জন্য কে করিয়েছিল? ওয়াকার। আনসার বিদ্রোহ গেল, ওটাকে যেভাবে পারছে দমন করা হয়েছে। ঠিক আছে, কেমনে করছে আপনি শুনতে চান? আপনার আব্বারে যেভাবে মারাইছে, মারানোর পরে এরশাদ সাহেব আবার কালা মাহমুদ দিয়া মঞ্জুরের যেভাবে মারাইছে আপনারা জানেন তো। ওয়াকার কি করছে? আনসার ভিডিপির দিয়া ইউনূস সাহেবের বিরুদ্ধে বিদ্রোহ করাইছে। এবার ওয়াকার নিজেই
আনসার বিডিপির মহাপরিচালকরে বাস দিছে, এরে আজতে পাঠাইছে, ওরে ধমক দিছে। কারণ কি জানেন কেমনে দিছে? তারেক রহমান সাহেব ওয়াকারুজ্জামান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুরা নিয়ন্ত্রণে তখন। এরপরে ওয়াকার কি করছে? হিন্দু বিদ্রোহ শুরু করাইছে। এই ওয়াকার করাইছে। কারে দিয়ে করাইছে? ইসকনিদের নিয়ে করাইছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদদের দিয়ে করাইছে, এর ভিতরে ছাত্রলীগ ঢুকছে, যুবলীগ ঢুকছে। এখন আমরা প্রমাণ পাই এর মধ্যে ছাত্র দল ঢুকছে, যুব দল ঢুকছে। কারণ ভারতের তত্ত্ব, ভারতের ন্যারেটিভ, ভারতের পলিসি আপনারা ইতিমধ্যে গ্রহণ করে ফেলেছেন। এটা হয়েছে সালাউদ্দিনের মাধ্যমে, এটা হয়েছে মির্জা ফাকের মাধ্যমে, এটা হয়েছে গোরখোদক আব্বাসের মাধ্যমে, আব্দুল আওয়াল মিন্টুর মাধ্যমে, আমির খসরু মাহমুদের চৌধুরীর মাধ্যমে। এই বিদ্রোহের পরে ওয়াকার আবার শুরু করাইছে গার্মেন্টস আন্দোলন। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোন অবস্থাতে স্বস্তিতে দেশ গড়তে দেয়া যাবে না। আবার এই আন্দোলন করাইছে। কে করাইছে? ওয়াকার। অর্থাৎ এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে যদি ধ্বংস করে, বাংলাদেশের লার্জেস্ট ফরেন ইনকাম সোর্স বাংলাদেশের জন্য বন্ধ হবে এবং এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির প্রোডাকশন ভারতে চলে যাবে। অর্থাৎ গার্মেন্টসকে যদি বাংলাদেশে অকেজ করা যায় এবং এই অর্ডার গুলো যদি ইন্ডিয়ার মাধ্যমে যায়, বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি ডিস্ট্রয় হবে। এবং এর পিছনে ষড়যন্ত্র ছিল কার? ওয়াকারের, ভারতের। ওয়াকারের কোনো আইডিয়া নাই, এটা ভারতের আইডিয়া, ওয়াকার শুধু ইমপ্লিমেন্ট করছে। এবং এই আন্দোলনের কারে ঢুকছে? আপনার শ্রমিক দলের লোকজনরা, শ্রমিক লীগের লোকজনরা ওখানে ঢুকছে, ওয়াকারের পিছনে ছিল। এবং ওইটা শেষ হইতে না হইতে ওয়াকারুজ্জামান কি করছে? আর্মি হেডকোয়ার্টারে বসে উনি ভাষণ মারাইছে। কি জন্য ভাষণ মারাইছে? করিডোর ইস্যুতে। আসল ইস্যু তারেক রহমান সাহেব, আপনি কি এটা বুঝেন? ওয়াকারুজ্জামান প্রতিরক্ষা মন্ত্রণালয়টাকে সে কবজা করতে চাইতেছে বাংলাদেশের সংবিধানকে অসংবিধানগুলি দেখায়া। বাংলাদেশের কোন সিকিউরিটি ব্রিফিং ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেওয়া হয় নাই আনটিল ডক্টর খলিলুর রহমান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন। আপনি কি এগুলো জানেন না তারেক রহমান সাহেব? আপনি কি এসব সাবজেক্টে আপনারা একবারও এটা নিয়ে আলাপ আলোচনা করেন নাই, দেখেন নাই যে পরিস্থিতি কি? তারেক রহমান সাহেব এটা নিয়ে আপনি স্টাডি করেছেন? করেন নাই। আপনার মতো আপনারা নির্বাচন করছেন না তারেক রহমান সাহেব? বিএনপি নির্বাচনে আসবে, আপনারা বলছেন না? আপনি জানেন যে আপনারে লটকায়া পিটাইছিল না মঈন? আপনাদের ওখানে প্রধানমন্ত্রিত্ব দিলেও কি করবে আপনারা কি জানেন? প্রতিরক্ষা মন্ত্রণালয় আপনার হাতে দিবে না, সিকিউরিটি ব্রিফিং আপনার হাতে দিবে না, ভারতের স্বার্থে সে ওটাকে ধরে রাখবে। ওই যে এখন বলতেছে না মির্জা ফাক, গোরখোদক আব্বাস, সালাউদ্দিন, এরা বলতেছে না বিদেশি নাগরিক। তারেক রহমান সাহেব, আমি নিজে চেক করে দেখেছি, আমি একটা ল ফার্ম রান করি, আমি নিজে চেক করে দেখেছি খলিলুর রহমান বাংলাদেশের নাগরিকত্ব ছাড়া আর কোন জায়গার নাগরিকত্ব নাই। এটা কি আপনি জানেন না? এটা কি আপনি নিজে চেক করে দেখেছেন? এবং আরো একটা কথা, মায়ানমারের সাথে বাংলাদেশের করিডোর নিয়ে কারো সাথে কোনো আলাপ আলোচনাই হয় না। একটা চ্যানেল তৈরি করতে চাইছে। জাতিসংঘের মহাসচিব ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছে যে আমরা যদি রোহিঙ্গাদেরকে রাখাইনে পাঠাই তাহলে তাদের খাওয়া দাওয়া ঔষধপত্র সাপ্লাই তো দিতে হবে। মায়ানমার গভর্নমেন্টের কাছ থেকে এর কোনো কোঅপারেশন পাওয়া যাবে না। যদি মায়ানমার গভর্নমেন্টের কাছ থেকে কোঅপারেশন পাওয়া না যায় তাইলে ওই রাখাইনে রোহিঙ্গা মুসলমানদেরকে কিভাবে বাঁচায় রাখা যাবে, তাদেরকে ঔষধ কিভাবে দেব, তাদেরকে খাওয়া দাওয়া কিভাবে দেব, এটা করেছে। তারেক রহমান সাহেব, আপনি কি এটা জানেন?
আপনার কি যোগ্যতা আছে? আপনার দলের কি যোগ্যতা, সামর্থ্য, দূরদৃষ্টি, অর্জন এমন কোন জায়গায় আছে যে জাতিসংঘে আপনি বা আপনার মা বা আপনার দলের কেউ বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পরেও কথা বললে এতে ডান পাশের বাল বা পাশে যাবে? আপনার মনে হয়? আপনার কি যোগ্যতা আছে, গ্রহণযোগ্যতা আছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডে, ওয়ার্ল্ড ব্যাংকে, ডয়েচ ব্যাংক অথবা আমেরিকার ক্রেডিট ইউনিয়নে কোন জায়গায় আপনার কথায় বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য আপনার একটা পলিসিকে তারা গ্রহণ করবে? করবে না। তারেক রহমান সাহেব, আপনি কি ভুলে গেছেন মোদি হাসিনাকে বলছে যে বাংলাদেশকে ব্রিক্সের মেম্বার বানাবে, কিন্তু হাসিনা নিজে যখন আফ্রিকায় গেছে ব্রিক্সের সম্মেলনে, মোদি তারে ছোট্ট করে একটা থাপ্পড় দিয়ে দূরে সরাইয়া দিছে, ব্রিক্সের মেম্বারশিপ বাংলাদেশ পায় নাই। তা আপনার মনে হয় ভারত আপনাকে ব্রিক্সের মেম্বারশিপ দিবে? আপনার মনে হয় এই ভারত আপনার জাতিসংঘে গেলে রোহিঙ্গা বিষয়ে ভারত আপনাকে সহায়তা করবে? আপনার এটা মনে হয় তারেক রহমান সাহেব? আপনি কি এটা জানেন? এটা নিয়ে আপনি স্টাডি করেছেন? আপনি কি জানেন যে ওয়াকারুজ্জামান তার শেষ গুটি ছেলে ছিল তার স্ট্রেংথ দেখতে, যে সে যদি মার্শাল্য দেয় তার পিছনে লোকজন কতজন দাঁড়ায়। তার অ্যাসেসমেন্ট হয়ে গেছে, তার পিছনে লোকজন দাঁড়ায় নাই, তার ইনিশিয়েটিভ ফেল করছে, তার ইনিশিয়েটিভ ফেল করছে। ওয়াকার, তারেক রহমান সাহেব, আপনার জন্য একটা দুঃখের কথা, সালাউদ্দিনের জন্য খুব কষ্টের কথা, মির্জা ফাকের জন্য খুব কষ্টের কথা, গোরখুদ কাব্বাস আপনার জন্য খুব কষ্টের কথা। ওয়াকারের ষড়যন্ত্র ফেল করছে। এই ভজগড় বাধাইয়া ওয়াকার তার পাশার কাপড় উদলা করে দিছে, অর্থাৎ তার আইডেন্টিটি বাইরেই আসছে। সে বাংলাদেশের বন্ধু না, সে বাংলাদেশের শত্রু। ওয়াকারের আইডেন্টিটি বেরিয়ে আসছে, সে ভারতের গুণ। এখন বাংলাদেশের লোকজন ওয়াকার যদি মার্শাল দেওয়ারও চেষ্টা করে, তারে রাস্তাঘাটে কুত্তা বিলাইয়ের মতো লাইথেয়া মেরে ফেলাইব। এবং আর্মির ভিতরে ওয়াকারের সমর্থন নাই, এবং ওয়াকারের আর ক্ষমতা নাই ডক্টর ইউনূসকে সরানোর। কিন্তু ইউনূসের কাছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এনাফ টুলস আছে তাকে সাইজ করার। আমি জানি না ডক্টর মোহাম্মদ ইউনূস অতটা মিন হবে কিনা, কিন্তু তাকে সাইজ করার জন্য, চুপ্পুকে সাইজ করার জন্য ইউনূস সাহেবের হাতে অনেক টুলস আছে। আপনারা দেখেন না ইউনূস সাহেব এগুলো নিয়ে মাথা ঘামাইতেছে না? কেন ঘামাইতেছেন? আপনারা এটা টের পান না? এত বড় একটা ওয়াকার ষড়যন্ত্র করলো, ইউনূস সাহেব জাপানে গেছে না? জাপানে যায় সে তার কাজ করতেছে না? অনেকে আবার এটা নিয়েও খোটা মারতেছে, দেশের এই অবস্থার মধ্যে সে জাপান গেছে। কেন জানেন? সে কেয়ার করতেছে না। ডক্টর ইউনূসকে সরানোর যে ষড়যন্ত্র বিএনপি, আওয়ামী লীগ এবং ভারত করছে, এটা ফেল করছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি কেউ সরাতে যায়, বাংলাদেশের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? একটা পাগল লোক যাকে আমি কোনোদিন সমর্থন করি না, কিন্তু সে একটা কথা বলছে, তার এই কথাটাকে আমি আপনাদেরকে শোনাতে চাই। দর্শকবৃন্দ শুনেন এই পাগল লোকটা কি বলছে। ডক্টর ইউনূস সাহেব না থাকলে আপনাদের চামড়া কারো থাকবে না। যেমন চামড়া আগের সরকারের অনেকে ভাইয়ে গেছে, নাই, আপনাদের অবস্থা হবে। এই স্বপ্ন দেখে না ডক্টর ইউনূস সাহেব পদত্যাগ করবেন। ডক্টর ইউনূস সাহেব পদত্যাগ করছেন, শোনা মাত্র যে অবস্থাটা সৃষ্টি হবে, যে অরাজকতা সৃষ্টি হবে, যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, এইটা সামাল দিতে পারবেন না ইনশাল্লাহ। এই দেশটা মুসলমানের দেশ, শান্তির দেশ। আমরা যদি আল্লাহতে বিশ্বাস করি, ধৈর্য ধারণ করি, সবুরে মেওয়াফল আল্লাহ বলেছে, তুমি যে অপেক্ষা করলে, ধৈর্য ধরলে, তুমি তোমার ফলাফল পাবেই পাবে। মেজর আক্তার, আমি জীবনে আপনার প্রশংসা করি না, আপনি একটা হুবড়ি টাইপ লোক, কিন্তু ইউ আর্ন মাই লাভ। সত্য কথা বলছেন রে ভাই, সত্য কথা বলছেন মেজর আক্তার, সত্য কথা বলছেন। আপনার ভিতরে এই পরিবর্তন যদি হয়ে থাকে যে আল্লাহর উপরে আপনি ভরসা করবেন, ভাই আলহামদুলিল্লাহ, খুবই ভালো বলেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে যদি কেউ হাত দেওয়ার চেষ্টা করে, ওই হাত ভাঙ্গা জনগণ এখন পাছায় ঢুকিয়ে দেবে।
তারেক রহমান সাহেব, this is the time you should think twice to betray Dr. Mohammad Yunus. You should think 10 times যে ওয়াকারের কাছে বাংলাদেশ নিরাপদ না। ওয়াকারের কাছে কেন বাংলাদেশ নিরাপদ না আপনাকে আমি বলি, কয়েকটা। তারেক সাহেব, আপনি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। কেন ওয়াকারের কাছে বাংলাদেশ নিরাপদ না আমি আপনাকে একটা একটা করে আমি বুঝাই কেন নিরাপদ না। ওয়াকান্ডামা 2000 লাশের পরে জুনিয়র কর্মকর্তাদের চাপে নিজের প্রাণ বাঁচাতে জনতার দাবির পক্ষে অবস্থান নেয় জেনারেল ওয়াকার। তারপর থেকে একের পর এক কার্ড ওয়াকার খেলেছে। হাসিনাকে সেফ এক্সিট দিয়েছে, শুধু এক্সিট দেয় নাই, 14-16 বাক্স ভৈরা ডলার, গোল্ড, ডায়মন্ড দিয়ে দিয়েছে এই ওয়াকার। 650 জনকে, দেশদ্রোহীকে, অপরাধীকে ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়ার পরে তাদেরকে নিরাপদে বিদেশে যেতে সহায়তা করেছে। পিলখানা হত্যার কমিশন হতে বাধা দেওয়া হয়েছে। পিলখানা হত্যার পুরা দায় বিডিআর এর ঘাড়ে দিয়ে এই বিচার বন্ধ করতে চেয়েছে। ট্রাইব্যুনাল থেকে পরোয়ানা জারি হওয়া সেনা কর্মকর্তাদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়েছে। গুম খুনে জড়িত সেনা কর্মকর্তাদেরকে দেশ ছাড়তে সহায়তা করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসম্মান করেছে, অসহযোগিতা করেছে। সরকারকে পাশ কাটিয়ে সেনাবাহিনী থেকে জাতিসংঘের দাবির বিরুদ্ধে, জাতিসংঘ মানবাধিকার কমিশনের রিপোর্টের বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছে। আয়নাঘর পরিদর্শন করতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিষেধ করেছে, আয়নাঘরের আলামত ধ্বংস করেছে। এবং এই ওয়াকার ভারতীয় স্বার্থ রক্ষার্থে করছে না এমন কিছু নাই। তারেক রহমান সাহেব, বিডিআর এর যেসব অফিসাররা নিহত হয়েছে আমি তাদের সন্তানদের একটা ভিডিও আপনাকে দেখাই, আপনি যদি দেখেন এবং দর্শকবৃন্দ আপনারাও দেখেন। আমরা আইন পড়েছি একমাত্র একটা কারণেই যে আমাদের বাবার বিচার আমরা চাই এবং আমাদের বাবার বিচার করে ছাড়বো। আমি অ্যাডভোকেট সাকিব রহমান, আমি শহীদ কর্নেল কুদরত ইলাহী সন্তান, আমি সহ এখানে রাকিন আহমেদ আছে, বিডিআর এর লাস্ট ডিজির ছেলে। আমরা আইন পড়েছি একমাত্র একটা কারণেই যে আমাদের বাবার বিচার আমরা চাই এবং আমাদের বাবার বিচার করে ছাড়বো। এবং আমরা অনেক কৃতজ্ঞ যে এই ছাত্র জনতার এই আন্দোলনের পরে আমার ছাত্ররা, আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমার ছাত্ররা আমাকে এসে বলতো যে স্যার আমরা তো পেয়েছি কিন্তু আপনার জন্য আমরা সবচাইতে বেশি খুশি। এবং এই সরকার যখন কিনা তদন্ত কমিশনটা করে নাই, তারপরে বোঝা গিয়েছে যে জনগণ কতটা তার মনে প্রাণে এই বিডিআর পিলখানা হত্যাকাণ্ডকে ধারণ করে। এই কারণে আমরা আজকে অভিযোগ দায় করছি এবং আমরা আশাবাদী যে আমরা এর সঠিক বিচার পাবো। এর থেকে বেশি আমি এখানে দাঁড়িয়ে কুদরত ইলাহীর ছেলে যে কথা বলছে তাকে বলি, ওয়াকার যদি সেনাপ্রধান থাকে বিডিআর হত্যার বিচার হবে না। তোমরা বিচার চাচ্ছ, তোমাদের পিতৃ হত্যার বিচার, তোমাদের মা, তোমাদের বোনদেরকে ওয়াকার ম্যানিপুলেট করে পয়সা দিচ্ছে, তাদেরকে এই বিচারের দাবি না জানাতে তাদের চরিত্র হনন করছে। কর্নেল মুজিবের বউকে মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে ধনী বানিয়ে তাকে সব সুযোগ সুবিধা দিয়ে এই বিচার যাতে না হয়, তারা যেন কোনো জায়গায় বিচার না চায়, তারা যেন কোনো জায়গায় গিয়ে কোনো দাবি না তুলে, এজন্য ওয়াকার সবকিছু করছে। তোমরা বিচার চাচ্ছ,
তোমাদের বাবা যারা ওখানে নিহত হয়েছে প্রত্যেকটা অফিসারের প্রতি আমার ভালোবাসা এবং শ্রদ্ধা রয়েছে, কিন্তু ওয়াকার এই বিচার হতে দেবে না, কারণ সে এই বিচারের অন্যতম আসামি। এই ওয়াকার বিডিআর হত্যাকাণ্ডের বিচার যদি হতে দেয়, সে তাকে নিজেকে ইনক্রাইমিনেট করবে, নিজেকে দোষারোপ করবে। আর তোমরা মনে করছো যে ওয়াকারের এই ক্ষমতায় থাকাকালীন তোমাদের পিতৃ হত্যার বিচার হবে? হবে না। ওয়াকার বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষভাবে জড়িত। সে ওখানকার একজন কুশীলব, যারা মেরেছে তাদের সাথে একজন কুশীলব। ওয়াকার যদি এটার সুষ্ঠু তদন্ত এবং বিচারের কথা বলে, হি ইজ গোয়িং টু বি অ্যাকিউজড। দর্শকবৃন্দ, আপনাদেরকে আমি একটা কথা আজকের বলি, কথাটাকে মনে রেখেন। হাসিনা কিন্তু জানে যে বিডিআর হত্যাকাণ্ডের সাথে ওয়াকার জড়িত। ওয়াকারকে অনেকে বলে হাসিনা কি করে আর্মি চিফ বানাইছে। কেন বানাইছে আপনি কি জানেন? বিডিআর হত্যাকাণ্ডের বিচারটা যেন না হয়। হাসিনা চিন্তা করেছে ওয়াকারকে যদি সেনাপ্রধান বানানো হয় এবং বিডিআর হত্যাকাণ্ডের বিচার হতে ওয়াকার মোটেও দেবে না। একটা কারণে ওয়াকার বিডিআর হত্যাকাণ্ডের বিচার হতে দেবে না, কারণ ওয়াকার নিজেই হত্যাকাণ্ডে জড়িত। হাসিনা চিন্তা করেছে, ভারত চিন্তা করেছে যে ওয়াকার যদি সেনাপ্রধান হয়, কোনোভাবে ডক্টর ইউনূসকে ম্যানিপুলেট করে বাইপাস করে যদি কিছু করতে পারে, তাহলে বিডিআর হত্যাকাণ্ডের বিচার হবে না। কারণ বিডিআর হত্যাকাণ্ডের যদি বিচার হয়, হাসিনা, রেহানা, তারেক সিদ্দিকী, অমিত শাহ, নরেন্দ্র মোদী এবং ভারতের সমানভাবে অ্যাকিউজড হবে। হাসিনা চিন্তা করেছে ওয়াকারের সেনাপ্রধান বানায়া দাও, ওয়াকার এই বিচার করতে দেবে না, কারণ ওয়াকার বিচার করতে দিলেও নিজেই তো আসামি হবে। তো এখন যারা বিডিআর হত্যাকাণ্ডের বিচার চান, আমি তাদের দিকে তাকিয়ে বলছি, ওয়াকারের তত্ত্বাবধানে, বিএনপির তত্ত্বাবধানে এই বিচার হবে না। বিএনপির তারেক রহমান, বিএনপির মির্জা ফাক, গোরখোদক আব্বাস, সালাউদ্দিন কুত্তা, এরা অলরেডি ভারতের কাছে ওয়াদা করেছে রাখাইনে রোহিঙ্গাদের ফেরত পাঠাবে না, বিডিআর হত্যাকাণ্ডের বিচার চাইবে না, জুলাই আগস্ট হত্যাকাণ্ডেরও বিচার চাইবে না। বিএনপি অলরেডি এটাকে মেনে নিয়েছে। এখন মজার কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস এখনো ক্ষমতায় আছে। মজার কথা হচ্ছে ওয়াকারের শেষ ষড়যন্ত্র সচিবালয়, সে যখন নিজে পারে না, সচিবালয় বিদ্রোহ করাইছে। কে করাইছে? ওয়াকার। বাংলাদেশের যে কোনো জায়গায় যতগুলো ডিসওবেডিয়েন্স হয়েছে, প্রত্যেকটা জায়গার পিছনে মদতদাতা ওয়াকার, তাদের প্রশ্রয়দাতা ওয়াকার, তাদের প্রশ্রয়দাতা ভারতীয়রা। কারণ একটা, ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে ডিসক্রেডিট দেয়া এবং তাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া, স্পেশালি ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরানো। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর খলিল যদি থাকে, তাহলে 20 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর খলিল যদি থাকে, বাংলাদেশের স্থায়িত্ব সারা জীবনের জন্য থাকবে। কারণ ভারতকে মোকাবেলা করার জন্য এই দুইজন মানুষের কোনো বিকল্প নাই। আমি কি বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কিছু অযোগ্য উপদেষ্টা আছে? অফকোর্স আছে। এরা সবাই ওয়াকারের নিযুক্ত। মুশফিক ফজল আনসারী যেমন ওয়াকারের নিযুক্ত এবং চুপ্পুর নিযুক্ত, তেমনি ফারুকের মতো লোকজনরা ওয়াকারের নিযুক্ত, আসিফ নজরুলের নিযুক্ত। দর্শকবৃন্দ, এই সাবজেক্টগুলো আপনাদেরকে অনুধাবন করতে হবে। আমাকে অন্য 10 জনকে গালি দিয়ে কোনো লাভ নাই। ইদানিং ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যাডমাউথ করার জন্য আমাকে গালি দেয়া হচ্ছে, আরো 2-4 জনকে গালি দেয়া হচ্ছে। আপনারা চিন্তা করে দেখেন, আমি যখন এখানে আপনাদের সাথে লাইভে এসে কথা বলি, আমার উদ্দেশ্য একটা, আমার দেশমাতা বাংলাদেশকে রক্ষা করা। আপনারা চিন্তা করে দেখেন আওয়ামী লীগের অবস্থাকে। আপনাদেরকে একটা কথা বলি, অনলাইন অ্যাক্টিভিজম ভালো জিনিস যদি আপনারা প্রোডাক্টিভ হন। কোনো একটা ইন্টারভিউ কন্ডাক্ট করা খুবই ভালো জিনিস, এফেক্টিভলি আপনি যদি একটা ইন্টারভিউ করতে পারেন। কাউয়া কাদেরকে
কোন একটা টোকাই ইন্টারভিউ করছে অনলাইনে, এবং কাউয়া কাদের ওই টোকাইকে বলছে যে আমি যদি বাংলাদেশে ব্যাক করি আপনার মতো টোকাইরে তো খুঁজা পাবো না। এরপরে দেখছি টোকাই চুপসে গেছে, ও ওই পাশায় হাত দিলে দেখা যাবে গু বাইরে গেছে ডরে। কারণ তার ওই টোকায় সাহস কতটুকু এটা আমি ব্যক্তিগতভাবে জানি। ওই টোকায় মুইতা দিচ্ছে যখন বলছে তোমার মতো বাল চাল খুঁজা পাইব না। এখন কথা আছে, এই টোকাইরা যখন ইন্টারভিউ করে এই কাদেরের মতো লোককে, ওয়াকারের মতো লোককে এবং হারুনের মতো লোককে, তারা কি মনে করে জানেন? হারুন তো তার বন্ধু, কারণ হারুনের কাছ থেকে সে বেনিফিট নিছে। হারুন সরাসরি বলছে কেন আপনার জন্য এইটা করছি না, তো ওই টোকাই কইছে হ্যাঁ এটা তো করছে, মান্য নিছে। অর্থাৎ হারুনের কাছ থেকে বেনিফিট নিছে ওই টোকাই অস্বীকারও করে নাই। তো হারুনের কাছ থেকে বেনিফিট কি ভবিষ্যতে ওই টোকাই নিবে? হারুন যদি আবার ক্ষমতায় যায় অফকোর্স নিবে। আপনি চিন্তা করে দেখছেন, ওয়াকারের একবার ফোনে ইন্টারভিউ করছে, এখন ওয়াকার তার ফোনও ধরে না, ওয়াকারের সাথে তার কোনো যোগাযোগও নাই, কিন্তু ওয়াকারের পা ছাড়ে না, পা ধরেছি কিছু একটা আদায় করতে হবে। এখন এই কাউয়া কাদেরের ইন্টারভিউ করছে, এইখান থেকেও বেনিফিট কোন জায়গায় পাওয়া যায় চুলকাইয়া খুঁজা বাইর করব। কিন্তু কাউয়া কাদের কি কইছে? বলছে আমি ফেরত আসলে তোমারে তো খুঁজাও পাওয়া যাইবে না। আপনার মনে হয় কাউয়া কাদেরের মতো লোক, আমি যেরকম মিল্টন রে, এই ধরনের কথা বলতে সাহস পাবে? হারুনের মতো লোক এই কথা বলার সুযোগ আছে যে আপনার জন্য এটা করছি? যাই হোক, তারা জানে তারা কোন জায়গায় টোকাই খুঁজা বাইর করতে পারবে। এখন কি একটা স্লোগান হওয়া উচিত বাংলাদেশে, আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা যদি কোনো একটা স্লট খুঁজে অনলাইনে বিখ্যাত হওয়ার জন্য একটা ইন্টারভিউ দিবেন, কানাডার থেকে প্রচারিত একটা ইন্টারনেট টিভি আছে, ওইখানে যোগাযোগ করে তারা আপনাদেরকে প্রমোট করবে। ভারতীয় স্বার্থ সংরক্ষণে যদি ওয়াকারকে প্রমোট করতে চান দেশদ্রোহিতা করে, ওই টিভিতে যোগাযোগ করবেন। রোহিঙ্গাদেরকে আর ভারতে রাখাইনে ফেরত দেওয়া যাবে না, এইটাকে যদি সাপোর্ট করেন তাইলে ওইখানে যাবে। এটা হইতেছে অনলাইন অ্যাক্টিভিজম, ঠিক আছে? আবার ওই যে বিহারের নাগরিক মির্জা ফাকের এক জামাই আছে, সে আবার কইছে অনলাইনে খুব জনপ্রিয় হবেন কেউ যদি রয়ের এজেন্ট কর। আরে বেটা, তোর বউ, তোর শ্বশুর, তোর 14 গোষ্ঠীর ওইখানের সব হইছে বিহারের ইন্ডিয়ান নাগরিক। তুই বেটা অস্ট্রেলিয়াতে যে কি করতি? রেড ফার্মে দালালি করতি? রেড ফার্মে তুই কি ওইখানে পিম্পের কাজ করতি নাকি বেটা? আমি দেখছি তরে নিয়ে আবার অনেকে প্রশংসাও করে। আলহামদুলিল্লাহ। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের শো। আজকের এই কথা কন্টিনিউ করব না। আগামীকালকের অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, উনি আপনাদের সাথে কথাবার্তা বলবে। আপনারা ওনার শোটা দেখবেন আগামীকালকের বাংলাদেশ সময় রাত্র 11টার সময়। আর যদি শুক্রবার দিন আমি আপনাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আসব। আপনারা দর্শকবৃন্দ অনেক হাজার হাজার লোকজন এখন লাইভে আছেন। আপনারা যদি আমাকে কি কোনো প্রশ্ন করতে চান, আপনারা একটু অনলাইনে লেখেন হ্যাঁ প্রশ্ন করতে চাই। আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান, আপনাদের যদি যারা আমাকে গালি দিচ্ছেন আমি তাদেরকে ইনভাইট করছি। আপনারা কি কারো যদি বাসনা থাকে যে অনলাইনে স্ক্রিনে এসে আমাকে গালি দিতে পারবেন, আপনাদের একটা আছে না, মানে সৎসাহস আছে না আমাকে সমালোচনা করার, যদি কেউ আসতে চান আমাকে একটু বলেন যে আমাকে এসে কি কেউ আপনারা কোনো প্রশ্ন করতে চান, তাইলে আমি আপনাকে লিংক পাঠাবো আপনাদেরকে, তখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারবেন। আমি 2 মিনিট অপেক্ষা করব যে আপনারা আমাকে কোনো কথা বলতে পারেন কিনা, জিজ্ঞাসা করতে চান কিনা। ওকে, ঠিক আছে, তাহলে আমি আমার লিংকটা পাঠাচ্ছি। অনেকে বলছে যে তারা চায়, আমি একটা লিংক দিচ্ছি। ভাই, আমি নেক্সট 5 মিনিট আপনাদের জন্য এই অনলাইনে থাকবো। আপনারা যদি এসে আমাকে কোনো প্রশ্ন করতে চান, আলহামদুলিল্লাহ। ওকে দর্শকবৃন্দ, আমি লাইভে লিংকটা দিয়েছি।
আপনারা যদি কেউ এসে আমার সাথে কথা বলতে চান। তো এবার এক ভাই লিখেছে, ভাই এভাবে নাম না লিখে আপনারা এখনো ছদ্মনামে লেখেন। ওনার নাম স্ক্রিন নাম আছে রিয়ালিটি। উনি বলেছে, আপনি কি মনে করেন ভারতীয় দালালরা জিতবে? ভাই আমি জীবনেও বিশ্বাস করি না বাংলাদেশের 20 কোটি মানুষ ভারতীয়দের জিততে দিবে বাংলাদেশে। এবং বর্তমান পরিস্থিতিতে আমি কি মনে করি ভারতীয়রা জিতবে? না, আমি তা মনে করি না। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর মোহাম্মদ খলিলের মতো দেশপ্রেমিকরা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে সরকার চালাবে এবং সরকারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, ভারতীয়দের জেতার কোনো সম্ভাবনা আমি দেখি না। দ্যাট ইজ মাই ডিজায়ার। এবং আমি মনে করি না যে এখান থেকে আর কোনো ডিফারেন্ট কোনো ওপিনিয়ন আমার কাছে আছে। এক ভাই এসে, আমি কয়েকজনকে আমি দেখি আমি কয়েকজনকে নিতে পারি কথাবার্তায়। একজনকে আমি নিয়ে আসছি। কে এম সালমান হোসেন, আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জ্যাকব মিল্টন ভাই, ভালো আছি, খুব ভালো আছি। আশা করি আল্লাহ আপনাকে যথেষ্ট ভালো রাখছেন। আল্লাহর মেহেরবানি, আলহামদুলিল্লাহ। কয়েকটা বিষয় নিয়ে আসলে পরামর্শ প্লাস প্রশ্ন আছে, বেশিক্ষণ সময় নেব না। বাংলাদেশে এই যে লালমনিরহাটের বিমানবন্দর নিয়ে আজকে ভারতের যে চেঁচাচেঁতি, ভারত তো টিট ফর ট্যাট পাচ্ছে ভাই। বাংলাদেশের অনেক সক্ষমতা আছে, রাফাল ডাউন করা জেট এনসি আমরা অর্ডার করছি। আমাদের 66 লাখ আনসার আছে যারা সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বাহিনী, যেটা এত বড় জনবলালা সামরিক শক্তি, এদেরকে দিয়ে আমরা স্থানীয়দের মানে প্রশিক্ষণ দেওয়াতে পারবো ভাই। এগুলা তো ঠিক আছে, এগুলো আমাদের ভবিষ্যতের পরিকল্পনা, কিন্তু পিছে 2014 থেকে মানে একটা লোক ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ নাম করে, এই লোকটা জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের নামে জায়গায় বেজায়গায় আন্তর্জাতিক পরিমণ্ডলে হাসিনার ভোট চুরিকে একরকম দায়বদ্ধতা দিয়ে গেছে। এবার ইদানিং দেখতেছি বিভিন্ন চ্যানেলে যে সে বলতেছে যেই ফরম্যাটেই হোক কোয়ালিটি নিয়ে ইয়ে থাকতে পারে, তর্ক থাকতে পারে, কিন্তু একটা নির্বাচনের লাড্ডু গিলানো হয়েছে, যার ফলে লেজিটিমেসি বলে এখনো 29 তারিখ পর্যন্ত 29 সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারে আছে। ওকে সালমান ভাই, একদিকে আমার সময় নাই, আপনি খুব ইম্পর্টেন্ট দুইটা বিষয় বলছেন, আমি একটু আপনার উত্তরটা দেই। এক, লালমনিরহাটের এয়ারপোর্ট নিয়ে ভারতের চুলকানির অভাব নাই একটা কারণে। লালমনিরহাটে যদি চায়না কোনো এয়ারপোর্ট ডেভেলপ করে, এখানে বাংলাদেশের প্রতিরক্ষা বিষয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পদক্ষেপ হবে লালমনিরহাট এয়ারপোর্টটাকে ডেভেলপ করা। এবং ওখানে ওখানে চায়নার টেকনোলজি যদি ওখানে অ্যাসাইন করা হয় এবং ওখানে যদি এয়ারপোর্টটা থাকে, একটা কথা আপনি মনে রেখেন, বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থার এতটা স্ট্রং হবে, ভারত স্বপ্নেও চিন্তা করবে না বাংলাদেশে এয়ার স্ট্রাইক করার। এবং আরো একটা কথা, ভারত কোনোভাবে চায় না যে চায়না বাংলাদেশের ভিতরে ঢুকে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলুক। আপনাকে একটা চাণক্য ডক্টরিনের কথা বলি। ভারতের একটা ডক্টরিন আছে, সেই ডক্টরিনটা হলো ভারত চায় ভারতের বাইরে গিয়ে শত্রুর সাথে যুদ্ধ করবে, ভারত ভিতরে থেকে যুদ্ধ করতে চায় না। এই জন্য ভারত চিন্তা করছে যদি লালমনিরহাটে একটা এয়ারপোর্ট হয় এবং এখানে যদি চাইনিজ টেকনোলজি ব্যবহার করা হয় এবং এয়ারফিল্ড তৈরি করা হয় এবং বাংলাদেশি ফাইটার প্লেন গুলো তৈরি করা হয়, ভারতের নিরাপত্তার জন্য এটা বিশাল একটা হুমকি। এটা ভারত চায় না। এখন কষ্টের কথা কি জানেন রে ভাই, আমাদের দেশের আমি কোনো এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার না, আমি কোনো নিউক্লিয়ার সায়েন্টিস্ট না, কিন্তু আমি যদি দেখি একজন নিউক্লিয়ার সায়েন্টিস্ট বাংলাদেশের জন্য কাজ করে, আমি কিন্তু তাকে হাত পা ধোয়াইয়া ঘরে নিয়ে উঠাবো যে ভাই তুই তৈরি কর, বাংলাদেশের জন্য কি করতে পারবে, আমি তোর সাথে আছি। কিন্তু সমস্যাটা কি জানেন রে ভাই, আমরা সবাই আওয়ামী লীগ করি, বিএনপি করি, আমরা সবাই জামাত করি বা অন্য দল করি, আমরা ভুলা যাই আমাদের দেশের কথা। আমরা দলের তাবেদারি করতে গিয়া আমরা দেশকে ভুলা যাই, আমরা আমার বাবা মাদেরকে ভুলা যাই, আমরা বাবা মার কবর ভুলা যাই। সালমান ভাই, ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো বিকল্প বাংলাদেশে নাই। ডক্টর খলিলুর রহমানের কোনো বিকল্প বাংলাদেশে নাই। এখন আমি জ্যাকব মিল্টন, আমি জীবনের ডক্টর মোহাম্মদ ইউনূস হইতে পারবো না রে ভাই।
আমি জীবনে ডক্টর খলিল হইতে পারবো না। এখন যদি না পারি তাইলে আমার উপায় কি জানেন? তাদেরকে সম্মান করা, তাদের পজিশনকে সাপোর্ট করা, বলা যে স্যার আপনারা আমাদের দেশটাকে গড়েন, আমাদের দেশের 20 কোটি মানুষ উপকৃত হোক। এক, আপনার প্রথম প্রশ্নের জবাব। দ্বিতীয় প্রশ্নের জবাব, এই নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনাকে আমি বলি, হাসিনা যখন ক্ষমতায় ছিল সে বিভিন্ন টক শোতে যখন বসতো তার পিছনে ভারতীয় একটা পতাকা থাকতো। আপনি কি জানেন এই নাজমুল হাসান কলিমুল্লাহ আগের যে সেনাপ্রধান ছিল মঈনুদ্দিন, কি যেন, জেনারেল মঈন 650 জন বাংলাদেশ। দর্শক, তার আলোচনা শুনেছেন, আলোচনা শুনে স্পষ্ট বুঝতে পেরেছেন যে আসলে কি হচ্ছে বাংলাদেশের ভিতরে, এবং ডক্টর ইউনূসের পদত্যাগের জন্য এক যুগে কিভাবে কাজ করছে ভারত এবং বাংলাদেশের কিছু রাজনৈতিক দল। তারা যদি এভাবেই কাজ করে হয়তো ডক্টর ইউনূস পদত্যাগ করবেন, কারণ তার ক্ষমতায় থাকার কোনো ইচ্ছা নেই, তিনি নিজেও জানিয়েছেন। আর ক্ষমতায় থেকে তিনি বড় কিছু হাসিল করতেছেন, উপার্জন করতেছেন সেটাও নয়। তার টাকা পয়সার অভাব নাই, সম্মান যেটা তার আগে ছিল সেটা এখনো আছে, সেটা ক্ষমতা না থাকলেও তার থাকবে। অতএব অন্যদের ক্ষমতায় যাওয়ার যে ইচ্ছাগুলো থাকে, যে স্বপ্নগুলো থাকে, ডক্টর ইউনূসের স্বপ্ন নাই। এই জন্য ডক্টর ইউনূসের ক্ষমতা থাকার আনা যতটা প্রয়োজন, বাংলাদেশের জন্য তার ক্ষমতা থাকা তার চেয়ে বেশি প্রয়োজন। এই জন্য বিএনপি হয়তো বা ক্ষমতায় যাওয়ার জন্য তারা সবকিছু করছে, নির্বাচন ডিসেম্বরে দিতে হবে, চাপ দিচ্ছে। তারা মনে করতেছে হয়তো বা ডক্টর ইউনূস নির্বাচন দিবেন না, অথচ তিনি বারবার বলছেন জুনের ভিতরেই নির্বাচন হবে। এবং ডক্টর ইউনূস পদত্যাগ করেন, তাদের বলছে অপশন আছে, সেই অপশন কিন্তু কাজে লাগবে না। দেখে একটা অরাজকতা সৃষ্টি হয়ে যাবে, দেশে একটা উশৃঙ্খল সৃষ্টি হবে এমনভাবে, আমার মনে হয় না সেটা কেউ কন্ট্রোল করতে পারবে, সেনাবাহিনী কন্ট্রোল করতে পারবে না।